হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব অশোকের গুহালিপি এবং স্তম্ভলিপি সম্পর্কে। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই অশোকের শিলালিপিগুলিকে কটি ভাগে ভাগ করা যায় এবং তার যে সেখানে যে শিলালিপিগুলি ছিল সেই শিলালিপিগুলিকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটি হচ্ছে যে শিলালিপি এবং তারপরে হচ্ছে স্তম্ভলিপি, গুহালিপি। তো শিলালিপি সম্পর্কে কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব তার যে গুহালিপিগুলি ছিল এবং যে স্তম্ভলিপিগুলি যে ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এই যে অশোকের যে প্রথমে হচ্ছে যে গুহালিপি রয়েছে, তো এই যে অশোকের আমলে যে সমস্ত যে গুহালেখগুলি ছিল বা গুহালিপিগুলি ছিল সেগুলি পাওয়া গেছে হচ্ছে বিহারের গয়া শহরের সন্নিকষ্ঠ যে কস্থ আর কি বরাবর পাহাড়ে। অর্থাৎ অশোকের আমলের যে সমস্ত গুহালিপিগুলি ছিল বা গুহালেখগুলি ছিল সেগুলি পাওয়া গেছিল বিহারের গয়ার কাছে বা গয়ার শহরের সন্নিকষ্ঠ যে বরাবর পাহাড়ে, সেখানে কিন্তু পাওয়া গেছিল। তো এক্ষেত্রে বলা যায় যে এই যে পাহাড়ের গায়ে যে চারটি খোদিত গুহা আছে তার মধ্যে কিন্তু তিনটি সম্রাট অশোকের লেখ পাওয়া গেছে। অর্থাৎ এই যে পাহাড়ের কথা বললাম সেই পাহাড়ের গায়ে চারটি হচ্ছে খোদাই করা অবস্থায় যে গুহা আছে এবং তার মধ্যে বলা হয়েছে এখানে তিনটি গুহাতেই কিন্তু বা যে তিনটিতেই আর কি সম্রাট অশোকের আমলের যে সমস্ত লেখগুলি ছিল সেগুলি কিন্তু পাওয়া গেছিল। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই তিনটি লেখের মধ্যে দুটিতে কিন্তু অশোক আজীবিক সম্প্রদায়ের সাধু সন্তদের বসবাসের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ সম্রাট অশোকের আমলে যে সমস্ত গুহালেখগুলি ছিল সেগুলি পাওয়া গেছিল হচ্ছে বিহারের গয়া শহরের যে সন্নি যে কটস্থ যে একটা আর কি বরাবর পাহাড়ে কিন্তু পাওয়া গেছিল। এবং কি এই যে পাহাড়ের গায়ে কি ছিল যে চারটি খোদিত কিন্তু গুহা আবিষ্কৃত হয়েছিল বা গুহা আছে, তার মধ্যে যে তিনটি ছিল সেটা কিন্তু সম্রাট অশোকের লেখ পাওয়া গেছিল তিনটিতে। এবং এই তিনটি লেখের মধ্যে দুটিতে আর কি যে সম্রাট অশোক ছিলেন তিনি আজীবিক সম্প্রদায়ের সাধু সন্তদের বসবাসের কথা কিন্তু উল্লেখ করেছিলেন। এটা হচ্ছে যে গুহা লেখ সম্পর্কে বা যে গুহালিপি সম্পর্কে কি বলা হয়েছে। নেক্সট এখানে হচ্ছে যে স্তম্ভলিপি, অর্থাৎ কোথায় কোথায় এই স্তম্ভলিপিগুলি পাওয়া গেছিলো, স্তম্ভলিপিগুলি কয় ধরনের ছিল সেটা নিয়ে। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে স্তম্ভলিপিগুলি ছিল এই স্তম্ভলিপিগুলিকে হচ্ছে দুটি ভাগে কিন্তু বলা যায়। একটা হচ্ছে তার প্রধান স্তম্ভলিপি কী কী ছিল, আর একটা হচ্ছে তার প্রধান অপ্রধান যে স্তম্ভলিপি অপ্রধান যে স্তম্ভলিপি সেগুলি কী কী ছিল। যেমন শিলালিপির ক্ষেত্রেও কি দেখা যায় যে তার কয়েকটি প্রধান শিলালিপি ছিল, শিলালিপিগুলিকেও দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটা হলো প্রধান শিলালিপি এবং আরেকটা হলো অপ্রধান শিলালিপি। ঠিক একই রকমভাবে এই যে স্তম্ভলিপি রয়েছে এই স্তম্ভলিপির ক্ষেত্রেও কিন্তু বলা যায় যে দুটি ভাগে, একটা হচ্ছে প্রধান স্তম্ভলিপি এবং আরেকটা হচ্ছে অপ্রধান স্তম্ভলিপি। তো এক্ষেত্রে প্রধান স্তম্ভলিপিতে বলা হয়েছে অশোকের প্রধান স্তম্ভলিপি হচ্ছে 6টি স্থানে পাওয়া গেছে। এই যে স্থানগুলিতে পাওয়া গেছে সেই স্থানগুলির নাম হলো এলাহাবাদ, মিরাট, এছাড়াও যে লৌরিয়া অরেরাজ এবং হচ্ছে লৌরিয়া নন্দনগড়, রামপুরবা এবং হচ্ছে তোপড়াতে কিন্তু তার অশোকের আমলের যে প্রধান যে স্তম্ভলিপি ছিল 6টি প্রধান যে স্তম্ভলিপি 6টি স্থানে কিন্তু পাওয়া গেছিল। সেই স্থানগুলি হলো যথাক্রমে এলাহাবাদ, মিরাট, এছাড়াও যে লৌরিয়া অরেরাজ, লৌরিয়া নন্দনগড়, রামপুরবা এবং তোপড়াতে। তো তোপড়াতে বলা হয়েছে যে 7টি এলাহাবাদ স্তম্ভে 6টি অনুশাসন, মিরাট স্তম্ভে 6টি অনুশাসন, লৌরিয়া অরেরাজ স্তম্ভে 6টি অনুশাসন, লৌরিয়া নন্দনগড়ে আর কি 6টি অনুশাসন এবং হচ্ছে রামপুরবা স্তম্ভে 6টি অনুশাসন কিন্তু উৎকীর্ণ করা রয়েছে বা কিন্তু খোদাই করা রয়েছে। তাহলে এই যে অশোকের আমলের যে স্তম্ভলিপি রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রধান স্তম্ভলিপি এবং একটা হচ্ছে অপ্রধান স্তম্ভলিপি। তো প্রধান স্তম্ভলিপিতে কি রয়েছে যে অশোকের প্রধান স্তম্ভলিপি 6টি স্থানে পাওয়া গেছে। সেই 6টি স্থান হলো এলাহাবাদ, মিরাট, লৌরিয়া
লৌরিয়া, অরেরাজ, লৌরিয়া, নন্দনগড়, রামপুরবা এবং তোপরাতে। তো তোপরাতে 7টি, এলাহাবাদ স্তম্ভে 6টি অনুশাসন, মিরাট স্তম্ভে 6টি অনুশাসন, লৌরিয়া অরেরাজ স্তম্ভে 6টি অনুশাসন, লৌরিয়া নন্দনগড়ে 6টি অনুশাসন এবং রামপুরবাতে 6টি অনুশাসন কি হয়েছিল, উৎকীর্ণ অর্থাৎ খোদাই করা কিন্তু হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে অপ্রধান যে স্তম্ভলিপি ছিল, এক্ষেত্রে কি বলা হয়েছে, যেমন প্রধান স্তম্ভলিপিতে বলা যায় যে 6টি স্থানে পাওয়া গেছিল, অপ্রধান স্তম্ভলিপির ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, এলাহাবাদ দুর্গের মধ্যে স্থাপিত একটি অশোক স্তম্ভের গায়ে অশোকের 6টি স্তম্ভলিপি উৎকীর্ণ আছে। অর্থাৎ এলাহাবাদের যে দুর্গ ছিল, সেই এলাহাবাদ দুর্গের মধ্যে আর কি উপস্থাপিত একটি যে অশোকের যে স্তম্ভ ছিল, তার গায়ে অশোকের 6টি যে স্তম্ভলিপি সেটা হচ্ছে উৎকীর্ণ আছে, অর্থাৎ খোদাই করা আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে মধ্যপ্রদেশের বিদিশার নিকটবর্তী সাঁচি এবং উত্তরপ্রদেশের বারাণসীর নিকটবর্তী সারনাথ থেকে অপ্রধান স্তম্ভলিপি আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে। অর্থাৎ অশোকের যে সমস্ত এই যে স্তম্ভগুলি, অশোকের 6টি স্তম্ভলিপি যে উৎকীর্ণ করা হয়েছিল, তো একটা বলা হয়েছে যে মধ্যপ্রদেশের বিদিশার নিকটবর্তী সাঁচি এবং উত্তরপ্রদেশের বারাণসীর নিকটবর্তী সারনাথ থেকে কি হয়েছিল, যে সমস্ত অপ্রধান যে স্তম্ভলিপিগুলি ছিল সেগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এছাড়াও বলা হয়েছে এখানে নেপালের তরাই অঞ্চলে অশোকের 2টি অপ্রধান তাম্রলিপি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এছাড়াও আরও কি অপ্রধান তাম্রলিপি যেগুলি ছিল সেগুলিও কিন্তু আবিষ্কৃত হয়েছিল কোথায়, নেপালের তরাই অঞ্চলে। এছাড়াও অভিষেকের 20 বছর পর কি হয়েছিল, অশোক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে ঘুরতে গিয়ে এই লিপি দুটি উৎকীর্ণ করেছিলেন। অর্থাৎ তার অভিষেক হওয়ার পর কি করেছিলেন, মৌর্য সম্রাট যে ছিলেন অশোক, তিনি কি করেছিলেন, গৌতম বুদ্ধের যে জন্মস্থান ছিল লুম্বিনী গ্রামে তিনি ঘুরতে গিয়েছিলেন এবং এই লিপি দুটি কিন্তু তিনি উৎকীর্ণ করা কিন্তু হয়েছিল। তো এই যে তার যে অপ্রধান যে স্তম্ভলিপিগুলি ছিল, এটা সম্পর্কে কিন্তু এই সমস্ত তথ্যগুলির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে সম্রাট অশোকের, মৌর্য সম্রাট যে অশোকের, তার যে শিলালিপিগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি ভাগগুলি রয়েছে এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রথমে আলোচনা করেছিলাম যে তার শিলালিপিগুলিকে কয়টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, 3টি ভাগে। সেই 3টি ভাগ হচ্ছে শিলালিপি, একটা হচ্ছে গুহালিপি, তারপর হচ্ছে স্তম্ভলিপি। শিলালিপি সম্পর্কেও ডিটেলসে কী রয়েছে সেটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে গুহালিপি এবং স্তম্ভলিপি সম্পর্কে কী বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো আজকের এই ক্লাসটি কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো এবং আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।